দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। নিত্যপণ্যের আমদানি ভ্যাট কমানোর নির্দেশ, ভোজ্য তেলের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার। নাপা সিরাপের গুণগত মান সঠিক আছে, অভিযুক্ত দোকান থেকে 8টি নমুনা পরীক্ষা শেষে ঔষধ প্রশাসনের সিদ্ধান্ত। খাল ড্রেন থেকে পয়ঃবর্জ্যের সংযোগ এবছরই সরাতে হবে, না সরালে আগামী বছর থেকে শাস্তিমূলক ব্যবস্থা। রাজধানীর লালবাগে তিতাসের প্রায় 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেশ কয়েকজনকে জরিমানা। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সন্ধ্যায় সরকারি প্রিন্টিং প্রেসের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে 30 জুন পর্যন্ত এই অব্যাহতি সুবিধা বহাল থাকবে। এতদিন সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন বা পরিশোধন পর্যায়ে 15% ও ব্যবসায়ী পর্যায়ে 5% ভ্যাট আদায় করত এনবিআর। এদিকে বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোজ্য তেল, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। পরে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, বাজারে নিত্যপণ্যের যথেষ্ট মজুত রয়েছে, তাই আসছে রমজানে খাদ্যপণ্যের কোনো সমস্যা হবে না। আইনের বাস্তব প্রয়োগ না থাকায় রমজান আসলেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সয়াবিন তেল সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কমিশন ও নীতিমালা গঠন চেয়ে করা রিটের শুনানিতে ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন আদালত। একই সাথে শুধু তদন্ত করে বসে না থেকে মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি এস.এন. মনিরুজ্জামানের বেঞ্চ রিটের শুনানি শেষে এই নির্দেশনা দেন। এ সময় আদালত আরো বলেন, মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে যে ক্ষমতা দেয়া আছে তা প্রয়োগে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয় করতে হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। আদালত আজ কোনো আদেশ না দিয়ে রিটকারীকে আবেদনটি সংশোধন করে আসার জন্য পরামর্শ দিয়েছেন। কাল আবার শুনানি হতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন মাথাপিছু আয়কে সামনে এনে সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সাধারণ মানুষের কথা চিন্তা না করে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়াচ্ছে বলে অভিযোগ তার। এ সময় দলটির নেতারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। মানুষ দ্রব্যমূল্যের বিষয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং তার মন্ত্রীরা হেসে হেসে বলে, আরে দাম যেমন বেড়েছে আয়ও তো বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করে ফাঁকি দেখায়। ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টি বিজেপির বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ডক্টর বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতি চৌধুরী, কাজী জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৈঠকে আওয়ামী লীগ এবং বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা নমুনায় নাপা সিরাপের গুণগত মান সঠিক পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিকেলে মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে ভিসেরা রিপোর্ট ও তদন্ত শেষে 2 শিশুর মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। 10 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে ওষুধ খাওয়ার পর 2 শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তারা নাপা সিরাপ খেয়েছিল। অভিযোগ আমলে নিয়ে মাঠে নামে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দোকান থেকে সংগ্রহ করা হয় নাপা সিরাপের নমুনা। শনাক্ত হয় ব্যাচ নম্বর 32113121। এই ব্যাচে ছিল 82,000 বোতল। এই ব্যাচ ছাড়াও আরও 2 ব্যাচের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করে ঔষধ প্রশাসন। কোনোটিতেই পাওয়া যায়নি ক্ষতিকর কিছু। যেটা প্যারাসিটামল আগে ঘটনা ঘটছে, দুঃখজনক ঘটনা ঘটছে, সেটাতে ডাইইথাইলিন গ্লাইকল ব্যবহৃত হতো এবং সেটা আমরা পরীক্ষা করছি এবং সেটা পাওয়া যায়নি। যে লটটা পাওয়া গেছে সেই লটটাই আমরা সঠিক পাইছি। এই জন্য আমরা এখন এটা বলতে চাচ্ছি যে আপনাদের কাছে তাদের মান সঠিক আছে এবং এখানে কোনো ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। জানা গেছে অভিযুক্ত ফার্মেসির অনুমোদন নেই। ঔষধ প্রশাসন বলছে যে বোতলের ওষুধ খেয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে তা জব্দ করেছে পুলিশ। এতে ক্ষতিকর কিছু ছিল কিনা তা জানতে চলছে পরীক্ষা। ভিসেরা রিপোর্ট আসলে জানা যাবে শিশু মৃত্যুর কারণ। সেটা আবার তাদের ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য দিয়েছে। তা আমরাও সেই ফরেনসিক ল্যাবে আমরা জানবো যে আসলে সেখানে কি ছিল, কেন মৃত্যুবরণ করেছে, এবং এই যে পোস্টমর্টমের জন্য দুটাকে পুলিশ পাঠানো হয়েছে, দুজন যে শিশু মৃত্যুবরণ করলো, এই পোস্টমর্টম রিপোর্টও কিন্তু একটা ফ্যাক্টর। 40 বছরে 100 কোটিরও বেশি নাপা সিরাপ উৎপাদন করেছে বেক্সিমকো। এর আগে কখনোই পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওয়াসা সহ বিভিন্ন সংস্থার নানা উদ্যোগ নিলেও তা কোনো কাজে না আসায় ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি প্রশ্ন তোলেন পয়ঃবর্জ্যের দায়িত্ব ওয়াসা, রাজুক না সিটি কর্পোরেশনের। যারা সুয়ারেজ লাইন ড্রেনে বা খালে দিয়েছে 2023 সাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য গুলশানের নগর ভবনে এই কর্মশালার আয়োজন করে ইউনিসেফ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন তিনি। পরে সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক সহ বিভিন্ন সংস্থার সাথে আলোচনায় বসেন সালমান এফ রহমান। এ সময় রাজধানীর সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নিজেদের উদ্যোগ তুলে ধরেন সংস্থা প্রধানরা। আমি এখন তো সাধারণত যারা পাশে গিয়ে তারা আমাকে ফোন দেয়, আমার তো আমি হাত পা বাঁধা, আমি যাই সেদিন আমি ময়লাটা উঠাই, আবার পানি বন্ধ করি, আবার দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে পুরো গোসের এবং ব্রণে ম্যাক্সিমাম কিন্তু পয়ঃবর্জ্য কিন্তু আমার কিন্তু লেগে যাচ্ছে। ট্রিটমেন্ট প্ল্যান হবে এবং তার মধ্যে একটা অলরেডি আছে, যদিও সেটা রিহ্যাবিলিটেট হচ্ছে, আর একটা দাসের কান্দিতে জুন মাসে হয়তো শুরু হবে, এরপর আরো 3টা করতে হবে। তো এই দুটো চালু হলে কিন্তু আমরা মোটামুটি ঢাকা শহরের 40% এলাকা কভার করতে পারবো। উত্তর ঢাকার মেয়র জানান, খাল বা ড্রেন থেকে সুয়ারেজ লাইন সরিয়ে এবছর ভবন মালিকদের সতর্ক করা হবে। আগামী বছর থেকে শুরু হবে শাস্তিমূলক ব্যবস্থা। এই বছরটা হবে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ, অ্যাওয়ারনেস। আর 2023 সালে যারা ডাইরেক্ট লাইন দিয়ে আমার এই লেকের মধ্যে দিবেন, এই খালের মধ্যে দিবেন, এই ড্রেনের মধ্যে দিবেন, সেই পাইপগুলোর ভিতরে কিন্তু আমি কলা গাছ লাগিয়ে দিব, তখন কিন্তু ব্যাকফ্লো হবে। এত উদ্যোগের পরও কেন পয়ঃবর্জ্য খাল বা ড্রেনে মিশছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে না কোনো সংস্থা। আমি যদি ভুলে না জেনে না বুঝে যদি আমি স্টোরেজ লাইনটা আমি স্ট্রং ড্রেনেজের মধ্যে কানেকশন দিয়ে দিচ্ছি, সরকারের হু ইজ রেসপন্সিবল টু ক্যাচ মি? কার কি দায়িত্ব আপনি 4.5 বছর আগে জানিয়ে দিয়েছেন। খুব ভালো, 4.5 বছরে কি করছেন আপনারা? এটা বাস্তবায়ন করার জন্য আপনি তো যেভাবে আপনি বললেন, আপনি যে বললেন ফ্রম দি মিনিস্ট্রি, আমি এই বইটা পাবলিশ করে দিয়েছি, আমার দায়িত্বটা পেয়েছি, আমার কিছু করার নেই।
সবাই নিজ খরচে সুয়ারেজ সলিউশন কিনতে পারবেন না, তাই সুয়ারেজ ট্রিটমেন্টের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান সালমান এফ রহমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে ওই এলাকার বৈধ সংযোগও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর কামরাঙ্গীরচর ও শহীদনগরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এই হুঁশিয়ারি দেন তিতাস। অভিযানে প্রায় 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার সাততলায় ভবনের মালিক 55 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাকিল মাদবর। ভবনের 24টি ফ্ল্যাটের 24টি চুলার গ্যাস সংযোগই অবৈধ। তিতাসের হিসেবে 2016 সাল থেকে অবৈধভাবে অন্তত 14 লাখ টাকার গ্যাস ব্যবহার করেছেন তিনি। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে শাকিলকে 50,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, অবৈধভাবে যারাই সংযোগ নেবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পদপদবে দেখতেছি না সে আসলে অপরাধী কিনা, সেই জিনিসটা আমরা দেখতেছি। আমরা সে বাসায় যে তার প্রায় 24টা গ্যাস কানেকশন, 24টা রান্নাঘরের চুলা তারা অবৈধভাবে কানেকশন নিয়েছে। শুধু শাকিলই নন, তার মতো অনেকেই গ্যাসের সংযোগ নিয়েছেন অবৈধভাবে। কেউ কেউ আবার তা ব্যবহার করছেন ছোটখাটো কারখানায়। তিতাস বলছে যে এলাকায় অবৈধ লাইন থাকবে ওই এলাকার সব লাইন বন্ধ করে দেওয়া হবে। যদিও এলাকায় গত মাসের প্রথম সপ্তাহে অভিযান চালিয়েছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। যে এলাকায় আমরা বারবার অভিযান করেও কোনো ফল পাচ্ছি না, আমরা মনে করি যে এবার এটারে সবাইকে জানাই যে আপনারা যদি আমাদের সঙ্গে সামিল না হন এই আন্দোলনে, তাহলে আমরা বন্ধ করে দেবো এলাকার গ্যাস। এর আগে লালবাগের শহীদনগর এলাকায় অভিযান চালায় তিতাস। সেখানে একটি চুলার অনুমতি নিয়ে একাধিক চুলা ব্যবহারের দায়ে শরীয়তপুর ভবন মালিকদের 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 29,112 জনের। সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশের 878টি ল্যাবে 24 ঘন্টায় 13,667 নমুনা পরীক্ষায় 239 জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় দিনে শনাক্তের হার 1.75। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত 19,49,725 জন। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,922 জন। মোট সুস্থ 18,62,808 জন। 12 দিন পর দেশে এলো ইউক্রেনে বাংলা সমৃদ্ধি জাহাজের রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ। বেলা 12টার দিকে তুরস্ক এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইটে হাদিসুরের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কাল সকাল 10টায় বরগুনার হাদিসুরের জানাজা হবে। কথা ছিল এবার দেশে ফিরে বিয়ে করবেন, বাবা মায়ের জন্য বানাবেন নতুন বাড়ি। নৌ প্রকৌশলী হাদিসুর রহমান দেশে ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। সোমবার বেলা 12:15টায় যখন হাদিসুরের মরদেহবাহী বিমানটি মাটি স্পর্শ করে, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। দেখি আমি টিভিতে, আরে বাবা রে, তুই আমারে সবই স্বপ্ন কেন করলি রে, স্বপ্ন সুফল করলাম না রে বাবা, আমি বাইরে বললে কেমনে থাকবো রে, সব কেন স্মৃতি করলো, আমি কারে বিয়ে করা, গর্ভতে এত ভালো ছেলে এরকম আর হইবে না। দক্ষ নৌ প্রকৌশলী হাদিসুরের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তার পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস বিএসসির। সে আমার মেরিন একাডেমির জুনিয়র, আর তার চেয়ে বড় কথা সে শুধু বিএসসির এমপ্লয় না, আমার ডিপার্টমেন্টের একজন অফিসার, এবং হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট অফিসার। সে আমাদের খুব লাস্ট 3 ইয়ার সে বিএসসির চাকরি করতেছিল। তার এসিআর অ্যাপ্রাইজাল রিপোর্ট ওয়াজ ভেরি গুড, এবং খুব শর্ট টাইমের মধ্যে আমরা তাকে প্রমোশন দিয়েছি 3rd ইয়ার হিসেবে। টোটাল ফ্যামিলি ও দেখাশোনা করত, একজন উপার্জন ক্ষমতা ও একাই, তাই ওর মৃত্যুর কারণে টোটাল আমার বেতাগীবাসী সবাই শোকাহত এবং খুবই খারাপ অবস্থা তার এটা নিয়ে। তবে আমরা একটা অ্যাচিভমেন্ট যে তার লাশটা আমরা এনে তার মা বাবার হাতে তুলে দিচ্ছি। বিমানবন্দর থেকে হাদিসুরের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বরগুনায়। মঙ্গলবার সকাল 10টায় সেখানেই হবে হাদিসুরের জানাজা। এরপর দাদার কবরের পাশে সমাহিত করা হবে হাদিসুরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীতে সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবাকে এক বিচারপতির ছেলের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে, অথচ এফআইআরে তার নাম নেই। এই পরিস্থিতিতে আসামিদের নাম কেন অন্তর্ভুক্ত করা হবে না জানতে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রুল দেয়। গত বছরের ৩ ডিসেম্বরের ঘটনা। অভিযোগ আছে রাজধানীর বনানীতে মনোরঞ্জন হাজংয়ের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় এক বিচারপতির ছেলের গাড়ি। ওই ঘটনায় এক পা হারান তিনি। পরে তার মেয়ে সার্জেন্ট মহুয়া হাজংয়ের মামলা নিতে গড়িমসি বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের সাথে ওই গাড়ি জব্দ করা হলেও পরে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রায় 2 সপ্তাহ পর অজ্ঞাতনামা 3 জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মহুয়া হাজং। সোমবার দুপুরে রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেয় আদালত। এফআইআরে আসামির নাম কেন অন্তর্ভুক্ত করা হবে না এবং বনানী থানার ওসি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। যে আসামির নাম ছাড়া মামলা করতে মহুয়া হাজংরে বাধ্য করা হয়েছে, এই বাধ্যটা পুলিশ করতে পারে না এবং থানার দায়িত্ব ছিল সঠিকভাবে আসামির নাম খুঁজে বের করা এবং দেয়া, যেটা দেয় না সেইটার জন্য বলছে, নাথিং এলস। এবং এই জন্যে 10 দিনের একটা রুল ইস্যু করছেন মহামান্য আদালত। দুর্ঘটনার 4 মাস পরও বাবা এখনও বেশিক্ষণ বসতে পারেন না বলে জানান মহুয়া হাজং। এখনও ন্যায় বিচার পাওয়ার আশায় আছেন তিনি। আমি আশাবাদী যে আমি আইনের কাছে আশ্রয় নিয়েছি এবং আইনের কাছে আমি যথাযোগ্য যে ন্যায় বিচার সেটা আমি পাবো। ওনার বাম পায়ে বেশ কয়েক জায়গায় ফ্র্যাকচার আছে, তো উনি এখন পর্যন্ত আজকে 4 মাস রানিং, 4 মাসের মধ্যে উনি কিন্তু এখনো পর্যন্ত বসে মানে বেশিক্ষণ স্টে করতে পারেন না, বসে থাকতে পারেন না। 10 দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার সহ 5 জনকে রুলের জবাব দিতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়ে গেলেও 19,500 শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি। এই অবস্থায় চরম হতাশায় ওইসব শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড বলছে ভর্তির সুযোগ দিতে মঙ্গলবার থেকে তারা আবারও আবেদনের সুযোগ পাবেন। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন শুরু হয় 8 জানুয়ারি থেকে। এখন পর্যন্ত 4 দফায় ভর্তি আবেদনের সুযোগ দেয়া হয়। আবেদনকারীর মধ্যে 14,98,085 জন ভর্তির সুযোগ পেয়েছে। গত 2 মার্চ থেকে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভর্তিচ্ছু 19,500 শিক্ষার্থী কোনো কলেজ পায়নি। গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছি না, কোনো ভালো কলেজে পাচ্ছি না, আমরা চান্সও পাচ্ছি না। আমি এখন পর্যন্ত কলেজ পাইনি। আমি ফার্স্ট চয়েস দিয়েছি, সেকেন্ড চয়েস দিয়েছি, কোনোটাতে আমার কলেজ আসেনি। শিক্ষা বোর্ড বলছে কলেজে আসনের কোনো ঘাটতি নেই, কিন্তু আবেদনের সময় শিক্ষার্থীরা একই কলেজ বারবার পছন্দ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কারো কথায় কান না দিয়ে অনলাইনের সুযোগটা গ্রহণ করবেন, অনলাইনের মাধ্যমে ভর্তি হবেন, এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 5ম ধাপে আবেদন। এই আবেদন চলবে 22 মার্চ রাত 8টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ হবে 24 মার্চ। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা 28 মার্চের মধ্যেই ভর্তি হতে পারবে। 23 তারিখে যাচাই বাছাই এবং 24 তারিখে ফলাফল দেব এবং 27-28 মার্চে এরা সবাই ভর্তি হয়ে যাবে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কলেজ পছন্দ করার আহ্বান শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠক দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে অমর 21শে বইমেলা। মেলা প্রাঙ্গণে বিস্তারিত খবর জানাতে সৌরওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদা মমিতা। মেলা একদম শেষের দিকে, আজকের পর আর 3 দিন মেলা আছে। এই শেষ সময়ের মেলা কেমন দেখছেন? কেমন বেচাকেনা চলছে? ক্রেতারা, পাঠকরা আর প্রকাশকরা কি বলছেন? কিবরিয়া ঠিকই বলেছেন, আর মাত্র 3 দিন রয়েছে, কিন্তু এর মধ্যেই আজকে আমি যেটি আসার পর থেকে দেখেছি বেশ জমজমাট বলা চলে। অর্থাৎ গতবারে আসলে প্রকাশকদের মনে যে দুঃখ ছিল যে করোনার কারণে কম পেয়েছিলেন এবং একটা দোনমনা ছিল যে কখন বন্ধ হবে এরকম একটা বিষয় ছিল, সেটাকে এবার আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষিয়ে দিয়েছেন বলে তারা বলছেন।
এবং আরেকটু ছবি দেখাতে দেখাতে যদি আপনাকে বলি, প্রকাশকরা এবার শেষের দিকে আমরা কথা বলেছি বেশ কয়েকজন প্রকাশকের সাথে। তারা বলছেন যে গতবার আসলে যে ক্ষতিটা তাদের হয়েছিল এবার তারা এটা পুষিয়ে নিতে পারবেন, কারণ এবার মেলা সময়টা বাড়ানো হয়েছে এই সমস্ত দিক বিবেচনা করে। এবং পাঠকও যারা আসছেন তারাও কিন্তু বলছেন যে গতবার আসলে করোনাটাকে ভয়ে আসেননি, সংক্রমণের শঙ্কা ছিল, এবং এবার সংক্রমণের শঙ্কা ছিল শুরুর দিকে, সেটা একটা কমে এসেছে। অর্থাৎ ভয়টা চলছে এবং উন্মুক্ত জায়গায় সবকিছু ঘিরে আসলে এখন শেষ মুহূর্তে বেশ জমজমাট বলা চলে। আর বেচা বিক্রি যদি বলি, বেচা বিক্রি বইয়ের ক্ষেত্রে বেশ ভালোই, এখন শেষের দিকটা আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়। আরেকটু তথ্য কিবরিয়া আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি যে গত বছর কিন্তু অমর একুশের বই মেলা শেষ হয়েছিল খুব কম সময়ের মধ্যে, এবং এটি আসলে এবার মাসে চলে এসেছে। সেটাকে কেন্দ্র করে কিন্তু 17ই মার্চ আবার বঙ্গবন্ধুর জন্মদিনও পড়ছে। সব কিছু মিলে শেষটুকু আসলে খুব জমজমাটভাবেই আয়োজক কর্তৃপক্ষ করতে চায়, এবং সেটাকে কেন্দ্র করে 17 মার্চ বেশ কিছু কর্মসূচি তারা রেখেছেন। বঙ্গবন্ধুর জন্মদিনের মধ্য দিয়ে, জন্মশতবার্ষিকীর মধ্য দিয়ে, উদযাপনের মধ্য দিয়ে তারা আসলে এই বইমেলাটাকে শেষ করবেন। এবং যারা পাঠক, লেখক, প্রকাশক সবাই যারা আসছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের মাসে সেটি একটি আলাদা তাৎপর্য তৈরি করেছে এই বইমেলাটি, যদিও এটি অমর একুশে থেকে মুক্তিযুদ্ধের মাসে চলেছে। সব কিছু মিলে বলা যায় যে এবার মেলা বেশ জমজমাট, এবং পাঠক, লেখক সবাই আসলে বেশ খুশি শেষ মুহূর্তে এসে। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদা মমিতা। বিদ্যুৎ ও জ্বালানির দাম স্থিতিশীল রাখতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরও বলেন, আগামী 21 মার্চ পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশের সব মানুষ বিদ্যুতের আওতায় আসবে। করোনার অভিঘাত, তার উপর রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে আন্তর্জাতিক বাজারে লাগামহীন জ্বালানি খাত। বিশ্ববাজারে জ্বালানির এই পরিস্থিতিতে শঙ্কিত বাংলাদেশও। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে 8,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও 25,000 কোটি টাকার ভর্তুকি লাগবে বলে সরকারকে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দৈনিক 80 কোটি টাকা লোকসান দিচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সোমবার জ্বালানি খাতের রিপোর্টারদের সংগঠন এফইআরবি ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। তবে ভর্তুকি দিয়ে হলেও দাম স্থিতিশীল রাখতে চায় সরকার। আমরা চাচ্ছি কতটুকু স্থিতিশীল রাখা যায় দামের বিষয়গুলো, বিদ্যুৎ এবং জ্বালানির দাম। তো দেখা যাক, পরিস্থিতি এখনো আমাদের হাতের বাইরে না, নাগালের বাইরে না। সুতরাং আমরা এখনো চাচ্ছি যে স্থিতিশীল রেখে, সরকার চাচ্ছে যে লস করে হলেও সেখানে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়ে কতটুকু চলা যায়। প্রতিমন্ত্রী বলেন, আগামী 21 মার্চ 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমেই দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এটার উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শতবর্ষে, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের শতবর্ষে। এবং আরেকটা বিষয় হলো, সর্বপ্রথম বাংলাদেশে সর্বাধুনিক কোল পাওয়ার প্ল্যান্ট 1320 মেগাওয়াট উদ্বোধন করবেন। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 5 গুণ বেড়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ দেশে এখন বিদ্যুৎ সক্ষমতা 22,514 মেগাওয়াট। আরও 13,000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন অবস্থায় আছে। প্রায় প্রতিদিন 200 মেগাওয়াট ডিমান্ড বাড়তেছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমকে গুলিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মতবিনিময় এবং 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে। সবকিছুতে রাজনীতি নিয়ে আসা সমীচীন নয়। তিনি বলেন, এই প্ল্যাটফর্মে অনেক কিছু আপলোড হয় যা দেশের সংস্কৃতি, মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি নীতিমালা তৈরি হচ্ছে। পাকিস্তানকে 9 রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 234 রান করে জয়ের ভিত করে দিয়েছিল টাইগ্রেস ব্যাটাররা। এরপর ফাইমা ও রুমানার অসামান্য বোলিং নৈপুণ্যে আসে আনন্দঘন মুহূর্ত।
স্টার্ট করবে, আমরা সবাই একে অপরের সাথে যদি মিলে মিশে সুন্দরভাবে পার্টনারশিপ করে সুন্দর সুন্দর কাজগুলো যদি যার যার কাজগুলো করতে পারি, অবশ্যই সামনেও আমাদের অনেক ভালো দিন আসবে। জয় দিয়ে আমরা আমাদের সামনের যে ম্যাচগুলো আছে, আমি মনে করি আমাদের আরও কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আমাদের মেয়েরা আরও ভালো ক্রিকেট উপহার দেবে। মেয়েদের সাফল্যক্ষণে অভিনন্দন জোয়ারে যোগ দিয়েছেন মাশরাফি তামিমরা। পরের ম্যাচগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন মুশফিক, তাসকিন, সৌম্যরাও। বাংলাদেশের পরের ম্যাচ 18 মার্চ উইন্ডিজের বিপক্ষে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।